জাঙ্কুক। ঘুমানোর সময় তো ঠিকই ছিল, জ্বরটা এসেছে ঘন্টাখানেক হবে হয়তো। জ্বরটা কখন এসেছে সেটা জানে না জাঙ্কুক। খাওয়া শেষে তেকে রুমে পাঠিয়ে সুগা আর জাঙ্কুক মিলে ম্যাচ দেখছিল টিভিতে। ম্যাচ শেষে রুমে এসে তের মাথার বালিশটা ঠিক করতে গিয়ে ওর কপালের স্পর্শ লেগেছিল জাঙ্কুকের হাতে। তখনই টের পেয়েছিল যে তের জ্বর এসেছে। তে কি যেন বিড়বিড় করছিল, কিছুই বুঝতে পারেনি জাঙ্কুক। দেরি না করে বাথরুম থেকে আধা বালতি পানি ভর্তি করে নিয়ে এসে তের মাথায় ঢালছে। চোখ বন্ধ করে রেখেছে তে, কাপা গলায় জাঙ্কুককে ডাকছে ও। খুব কষ্ট হচ্ছে তে? শুনছি তো। কোথায় আপনি? এই তো তোমার মাথার কাছে। মাথার উপাশে হাত দিয়ে জাঙ্কুককে স্পর্শ করার চেষ্টা করছে তে। জাঙ্কুকের গেঞ্জির গলায় হাত ঠেকলো, গেঞ্জিতে খামচে ধরে সামনের দিকে টেনে আনলো ও। চুমু খাবো? হ্যাঁ দিব, আগে মাথায় পানি ঢালি। না এখনই। তের কপালে চুমু খেলো জাঙ্কুক। চোখ মেলে তাকালো তে, চোখ জোড়া লাল হয়ে আছে, ঠিক মতো চোখ মেলতে পারছে না। তবু বহু কষ্টে জাঙ্কুকের দিকে আধ খোলা চোখে তাকালো ও। চোখ জ্বালা করছে খুব। দাঁড়াও পানি দিয়ে দিচ্ছি। পানি না, চুমু খাবো। চুমু খেলে চোখের জ্বালা কমবে? কমে যাবে। মনে মনে হাসলো জাঙ্কুক। তের চোখ জোরে চুমু খেলো সে। জাঙ্কুকের গেঞ্জি এখনো খামছে ধরে রেখেছে তে, গেঞ্জি ধরে ফের টানটানি করছে। আরো চুমু খেতে চাও? না, ঘুমাবো। আচ্ছা ঘুমো, আমি মাথায় পানি ঢালি। ঢালতে হবে না, খাটে আসেন। তারপর আপনি বসে থাকবেন, আমি আপনার কোলে বসে ঘুমাবো। তের আপনারে প্রচন্ড হাসি পাচ্ছে জাঙ্কুকের, সেই সাথে ভালোবাসাটাও বাড়ছে। সত্যি মেয়েটা ছোট, প্রচন্ড আহ্লাদী। এত আহ্লাদী তো ছিল না, গত এক মাস যাবৎ আহ্লাদটা বাড়ছে ওর। ভালোই লাগে জাঙ্কুকের, খুব উপভোগ করে ব্যাপারটা। গেঞ্জিটা ছাড়ো, তোমার মাথাটা মুছে দিতে হবে। না মুছবো না, কোলে ঘুমাবো। মাথা না মুছলে ঠান্ডা লেগে যাবে তো। ও তাই তো, আপনি মুছে দিবেন? আমি ছাড়া আর কে মুছে দেবে? তাও তো কথা। এখন ছাড়ো। গেঞ্জিটা ছেড়ে দিল তে। বালতিটা বাথরুমে রেখে বারান্দা থেকে তের তোয়ালেটা নিয়ে আসলো জাঙ্কুক। তেকে ধরে শোয়া থেকে উঠিয়ে বসালো, চুলগুলো খুব যত্ন নিয়ে মুছে দিচ্ছে সে। আমাকে কোলে নেবেন না? নিব তো। কখন? এই তো এখনই। জাঙ্কুকের বুকে গায়ে দিয়ে দিল তে। তের ভেজা চুলের পানিতে জাঙ্কুকের গেঞ্জি একটু একটু করে ভিজে যাচ্ছে। ভেজা চুলে নাক ডুবালো জাঙ্কুক। এক হাতে চুলের গোড়ায় হাতাচ্ছে সে, অন্য হাতে তেকে জড়িয়ে ধরেছে। তেকে নিজের দিকে ঘুরিয়ে নিল জাঙ্কুক, দু বাহু ধরে তেকে বন্দি করে ফেলেছে। তের ঠোঁট জোড়া প্রবলভাবে টানছে জাঙ্কুককে। তের ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করতে মনে পড়লো তে অসুস্থ, মেয়েটার আজ জ্বর এসেছে। খুব দ্রুত সরে এলো জাঙ্কুক। খাটের বাঁ পাশের বালিশটাতে তেকে শুয়ে দিল জাঙ্কুক। ডান পাশের বালিশে নিজে শুয়ে তেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো জাঙ্কুক। জাঙ্কুকের ঘুম ভেঙেছে সে অনেকক্ষণ আগে, কিন্তু বিছানা ছেড়ে উঠতেও পারছে না, এই পাশ ওপাশও হতে পারছে না। ওর শরীরের উপর হয়ে ঘুমাচ্ছে তে। ওকে দুহাতে শক্ত করে আগলে রেখেছে জাঙ্কুক। গায়ের জ্বরটা আপাতত নেই, তবু তের রেস্ট নেওয়াটা জরুরি, তাই ওকে জাগাচ্ছে না। তবে কারণ অবশ্য আরেকটাও আছে, তেকে এই মুহূর্তে একদম ছোট বাচ্চার মতো লাগছে। এভাবে আগলে রাখতে ভালো লাগছে জাঙ্কুকের। জানালার ধারে বসে আছে লিসা। ঘুম হয় না আজকাল ওর, একদমই হয় না। জাঙ্কুকের বিয়ে মেনে নিতে পারছে না ও। জাঙ্কুকের ভালোবাসা কেমন তা খুব ভালো করে জানে লিসা। ব্রেকআপের এত বছর পরও জাঙ্কুকের ভালোবাসাটা ওর শরীরের লোমে লোমে মিশে আছে। সেই ভালোবাসা এখন অন্য কেউ ভোগ করছে। যতটা ভালোবাসা লিসাকে জাঙ্কুক দিয়েছিল তার চেয়ে বেশি ভালোবাসা তেকে। তের অনুভূতিটা কেমন হতে পারে সেটা বেশ বুঝতে পারছে লিসা। এত সুখ, এত ভালোবাসা, আজ যদি জাঙ্কুকের বউ হতো তাহলে ব্যাপারটা কি আদৌ মেনে নেওয়ার মতো? এমন কেন হলো? হওয়াটা কি খুব প্রয়োজন ছিল? লিসা! ইনোর গলার আওয়াজ পেল লিসা। পেছন থেকে ডাকছে সে। ঘাড় ঘুরিয়ে তাকানোর প্রয়োজন মনে করছে না লিসা। এই মানুষটার ছায়া থেকে সরে যেতে পারলে হাফ ছেড়ে বাঁচেও। সহ্য হয় না, একদম সহ্য হয় না এই লোকটাকে। লিসা, নাস্তা খাবে এসো। লিসা চুপ করে রইল। কি বলছিস, শুনছো না? পরে খাবো। না, আমার সাথে খাবে। খিদে নেই। গতকাল রাতেও কিছু খাওনি? খিদে লাগেনি তাই। একটা মানুষ এভাবে না খেয়ে কিভাবে থাকতে পারে লিসা? খিদে না লাগলে কি করব? ঘুমাও না, খাও না, কোথাও যাও না, সারাটা দিন এই রুমে বসে থাকো। কেন লিসা, তোমার কি স্বাভাবিক হতে ইচ্ছা হয় না? কি হবে স্বাভাবিক হয়ে? এগিয়ে এসে লিসার পাশে বসলো ইনো। ওর হাতের উপর হাত রাখলো। ঘাড় ফিরিয়ে ডানে তাকালো লিসা। ইনো ওর চোখে চোখ রেখে তাকিয়ে আছে। জাঙ্কুক আমাকে খুব ভালোবাসতো, ও আমাকে ভুলে গেল কি করে? আমি কি তোমাকে ভালোবাসি না? জানি না। আমিও তোমাকে ভালোবাসি,
জাঙ্কুক তোমাকে কতটা ভালোবাসতো আমি জানি না, তবে আমি তোমাকে ওর চেয়ে অনেক বেশি ভালোবাসি। একটাবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, তোমার বাবা জাঙ্কুকের নামে মামলা করার পর ও তোমাকে ফেলে চলে গেল। তুমি ওকে কতবার রিকোয়েস্ট করলে তোমার কাছে ফিরে আসার জন্য, ও কি এসেছিল? মামলা তোমার বাবা করেছে, তুমি তো করোনি। ও যদি তোমাকে এতই ভালোবাসবে তাহলে ও তোমাকে এমন শাস্তি দিবে কেন যেটার উপযুক্ত তুমি না? ওর রাগ খুব বেশি, তাই ও ব্রেকআপ করেছে। আমার কি রাগ নেই? তুমি যেসব কাজ করো তোমার উপর কি আমার রাগ হয় না? আমি কি তোমাকে ডিভোর্স দিয়েছি? তুমি আমার ছেলের জন্য আমাকে ডিভোর্স দাওনি। ওর দেখাশোনা তো আমি আর ইয়েজিই তো করি, তোমার তো কোনো প্রয়োজন নেই। তবু তোমাকে আমার ঘরে রেখে দিয়েছি, কেন বলতে পারো? তুমিই তো বলো, আমাকে সেই কবেই তুমি ডিভোর্স দিয়ে দিতে, শুধু ছেলের জন্য দাও না। আমার মনের কথাগুলো কবে বুঝবে তুমি? আমি তোমাকে ভালোবাসি লিসা, তাই তোমার সমস্ত পাগলামি সহ্য করেও তোমাকে আমার পাশে রাখতে চাই। ডিভোর্স দেওয়ার শখ থাকলে কবেই দিতাম। তুমি ভার্জিন না, এটা আমি বিয়ের পরই টের পেয়েছি। এমনকি জাঙ্কুকের সাথে তুমি রেগুলার ইন্টিমেট হতে সেটাও বুঝেছি। আমি কি চাইলে তখন পারতাম না তোমাকে ডিভোর্স দিতে? বিয়ের 2 সপ্তাহ পর থেকে শুরু করলে জাঙ্কুকের কাছে যাবে, আমি যেন তোমাকে ডিভোর্স দিয়ে দিই। তখন কি আমি পারতাম না তোমাকে ডিভোর্স দিতে? তোমার প্রেগন্যান্সির টাইমে কি যন্ত্রণায় আমাকে তুমি রেখেছিলে মনে আছে? তবু তোমাকে আমি ছাড়িনি। দিন দিন জাঙ্কুকের জন্য তোমার পাগলামি বেড়েই যাচ্ছিল, তবু আমি তোমাকে ছাড়িনি। আমি তোমার হাজব্যান্ড লিসা, তোমার সন্তানের বাবা। আমার ওয়াইফ সর্বক্ষণ তার এক্স বয়ফ্রেন্ড নিয়ে ডুবে থাকে, সেটা জেনেও আমি তোমাকে নিয়ে ঘর করছি। এরপরও তুমি বলছো আমি তোমাকে ভালোবাসি কিনা? তুমি জানো না তে জাঙ্কুকের ওয়াইফ, ওকে পাগলের মতো ভালোবাসাটা খুব স্বাভাবিক। প্রেমিকা আর বউ তো এক হয় না। তুমি ওর প্রেমিকা ছিলে আর তে ওর বউ, ওর সাথে নিজেকে কেন মিলাচ্ছ? অহেতুক হিংসার আগুনে নিজে তো জ্বলছই, সেই সাথে আমি আর আমাদের সংসারটাকেও জ্বালাচ্ছ। ওরা তো সুখে আছে লিসা, তাহলে শুধু নিজের সুখে আগুন ধরাচ্ছ। আমি মানুষটাকে কেন এভাবে কষ্ট দিচ্ছ? জাঙ্কুকের চেয়ে আরো অনেক বেশি ভালোবাসি তোমাকে। একটাবার, জাস্ট একটাবার ভালোবাসাটা অনুভব করার চেষ্টা করো লিসা। সংসারটাকে আগলে ধরো, আমাকে, আমাদের ছেলেটাকে আগলে ধরো। তেকে দেখেছো, অতটুকু একটা মেয়ে, অথচ নিজের হাজবেন্ডের সংসারের 16 আনা বুঝে কতটা সুন্দর করে আগলে রাখে। তোমার মতো মেয়ে ওর সাথে কথা বলে পেরে উঠতে পারোনি। ভেবে দেখো ওর হাজবেন্ডের সংসার নিয়ে কতটা প্রোটেক্টিভ। তুমি মনে হয় ওই মেয়ের প্রশংসা করছো? হ্যাঁ করছি, প্রশংসা করার মতো কাজ করেছে তাই করছি। হাত ছাড়ো। কেন? আমি খারাপ, তে ভালো। জাঙ্কুক ওর প্রেমে মরেছে, এখন তুমি ওর প্রেমে ডুবে মরো। আমি তোমার মাঝে ডুবে মরতে চাই। আমি চাই তুমি তের মতো আমাকে আর সংসারটাকে আগলে ধরো। আমার সাথে ওর তুলনা করতে এসো না ইনো, আমি ওর চেয়ে 1000 গুণে ভালো করে আগলে রাখতে জানি। দেখো না জাঙ্কুককে আজও ভুলতে পারি না, ভালোবাসা আজও আগলে বসে আছে। তুমি জাঙ্কুককে ভালোবাসো, আমাকে না, তাহলে বুঝবো কিভাবে তুমি কতটা আগলে রাখতে জানো? কি চাচ্ছ তুমি, বুঝিয়ে বলো। কিছু না, নাস্তা খাবে চলো। পরে খাবো, আমি এখন নাস্তা করব। নাস্তা খাও আর না খাও আমার সামনে বসে থাকবে চলো। ভালো লাগছে না, যাবো না প্লিজ। ইনো তোমার বিরক্ত লাগে না আমার পিছন পিছন ঘুরতে? বউ কি আমার 10টা? একটাই তো। তোমার পিছন ঘুরবো না তো কার পিছন ঘুরবো? এত ঘুরি তবুও তো জাঙ্কুককে ভুলতে পারো না। ওকে ভুলে যাওয়াটা এতটাও সহজ না, এত কঠিনও না। লিসা জানে ইনো ঘ্যানর ঘ্যানর করতেই থাকবে, ভালো লাগছে না ইনোর ঘ্যান ঘ্যানানি শুনতে। এর চেয়ে ডাইনিং টেবিলে চুপচাপ ওর সামনে বসে থাকা ভালো। মাথার চুলগুলো 5 ক্লিপ দিয়ে আটকাতে আটকাতে খাট ছেড়ে নেমে এসেছে লিসা। জেনির ঘরে বসে সিগারেট ফুঁকছে বোগাম। তে তো এখন তার বিয়া করা বউ, আমাগো সামনে বিয়া করছে। ওর দিকে আর নজর দিয়েন না স্যার, আরো বহু মাইয়া আছে, আমি আইনা দেই। যেইরারে ভাল লাগবে খালি ইশারা করবেন, রুমে সাজায় গুজায় পাঠায় দিব। তেকে লাগবে, মনে মনে বোগামকে বকছে জেনি। সারা পাইছে কি, তেকে লাগবে তামাশা শুরু করছে। কইতেছে বিয়া হয়ে গেছে সেমডির, তবুও কথা শুনে না। ঠোঁটে মিথ্যে হাসি এনে জেনি বলল, এইটা কেমনে সম্ভব? আরেক লোকের বউরে কেমনে আয়না দিব? যেভাবে আমার থেকে অন্য লোকের হাতে দিয়েছো সেভাবে আমার কাছে আবার ফেরত এনে দেবে। স্যার আরো মাইয়া আছে তো, তের মতোই আছে, আমি আনতাছি। হাতে থাকা মোবাইলটাতে ভিডিও প্লে করলো বোগাম। কারো চিৎকারের আওয়াজ আসছে মোবাইলটা থেকে। ব্যথা পাচ্ছি, ছেড়ে দিন। ফোনের দিকে তাকিয়ে হাসছে বোগাম। বারবার ওই চিৎকারের অংশটুকু টেনে টেনে দেখছে সে। বোগামকে এই মুহূর্তে বিশাল বড় মুসিবত মনে হচ্ছে জেনির। যাওয়ার নাম তো নিচ্ছেই না, উল্টো এক চিৎকার শুনিয়ে শুনিয়ে কানটাকে পুচিয়ে ফেলছে। বিশ্রী অবস্থা। মেয়েটা কে জানো? না, তে। কত সুন্দর করে চিৎকার করে। ব্যথা পাচ্ছি, ছাড়ুন। উফ, শুনলেই ইচ্ছে হয় আরো জোরে কামড় দিই। দাঁত শিরশির করছে খুব। ওকে আনার ব্যবস্থা করে দাও না জেনি, আর সহ্য হচ্ছে না। বোগামের মতিগতি বেগতিক মনে হচ্ছে জেনির। এখান থেকে লোকটাকে বের করতে হবে। ও চায়নি জাঙ্কুকের কাছে এই মানুষটার খোঁজ দিতে, কিন্তু এখন মনে হচ্ছে খোঁজ দেওয়াটা অতি জরুরি, আর নয়তো কেলেঙ্কারি ঘটতে পারে। সামনের 8খানা দাঁত বের করে হাসলো জেনি।
তেরে খুব মনে ধরছে না স্যার? আচ্ছা স্যার, আয়না দিব, তবে আপাতত সম্ভব না। জামাইয়ের লাগে বিদেশ গেছে হানিমুনে, দেশে আইলে ওরে ধইরা আনার ব্যবস্থা করবো, তবে চার্জ একটু বেশি লাগবো। অ্যাডভান্স দিয়ে যাব? না স্যার, কাম সারার পর দিয়েন। বোগাম বের হয়ে যাওয়া মাত্রই জাঙ্কুকের নাম্বারে কল করলো জেনি। মাথার বালিশের কাছে মোবাইলটা বাজছে। এক হাত বাড়িয়ে মাথার কাছ থেকে ফোনটা নিল জাঙ্কুক। স্ক্রিনে জেনির নাম দেখাচ্ছে। হ্যাঁ জেনি বলো। স্যার বোগাম আইছিল। এরপর? তেরে খুঁজে, তেরে তার লাগবই। কইলাম বিয়ে হয়ে গেছে, সে মানে না। তের ভিডিও স্যার আমার সামনে বসে দেখতাছিল আর খবিশের মতো হাসতাছিল। তে সিলাইতেছে ভিডিওতে আর খবিশটা কইতেছে স্যার সিলানি শুনে নাকি আরো জোরে কামড়াইতে মন চাইতেছে তার। দাঁত বলে শিরশির করতেছে। গায়ে কাটা দিয়ে উঠছে জাঙ্কুকের। নোংরা মেন্টালিটির মানুষ, মানসিক রোগী একটা। পা থেকে মাথা পর্যন্ত পিটালেই কামড়ানোর শখ মিটে যাবে। তুমি কি বলেছো? ভুলভাল বুঝাইছি, কইছি তেরে আয়না দিমো, তবে এখন না আরো পরে। আপনি তেরে নিয়ে বিদেশ করতে গেছেন। আচ্ছা ভালো করেছো। তার এখন কি করবেন স্যার? সে তো তের পিছু ছাড়বো না। ছাড়বে কি ছাড়বে না সেটা তো বুঝবই। আচ্ছা স্যার, আমার কিছু করতে হলে জানান। জানাবো। তে এখনো ঘুমে। ওকে এক হাতে জড়িয়ে অন্য হাত মাথায় বুলি দিচ্ছে জাঙ্কুক। কি করা যায় ভাবছে সে। সবার আগে ভিডিওগুলো সরাতে হবে। ভিডিওর কপি কোথায় কোথায় আছে সব বের করতে হবে। নড়ে চড়ে উঠলো তে। মুখটা তুলে কোনো মতে এক চোখ মেরে জাঙ্কুকের দিকে তাকালো। গুড মর্নিং প্রিন্সেস। আবার জাঙ্কুকের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেললো তে। জাঙ্কুকের বুকে নাক মুখ ঘষছে ও। উঠতে ইচ্ছে হচ্ছে না? উঠবো। কখন? একটু পর। নাস্তা কি খাবে? বিস্কিট খাবো, চায় ডুবিয়ে। ডক্টর গতকাল কি বলেছে শোনোনি? শুনেছি। বিস্কিট খেলে হবে? তুমি অনেক উইক হয়ে গেছো, হেলদি খাবার খেতে হবে। আবার ডিম? ডিম, সাথে এক গ্লাস দুধ, রুটি বা পরোটা। ডিমে গন্ধ লাগে। কিচ্ছু করার নেই, খেতে হবে। খাইয়ে দেবেন আমাকে? দিব। জাঙ্কুকের গায়ের উপর থেকে বিছানায় নেমে এলো তে। ঝিম মেরে বসে আছে খাটে। তের পিঠে হাত বুলাচ্ছে জাঙ্কুক। খারাপ লাগছে তে? মাথাটা একটু ঝিমঝিম করছে। ঠিক মতো খাও, কিছুদিন ঠিক হয়ে যাবে। খাট ছেড়ে নেমে গিয়ে ওয়াশরুমে গেল তে। জাঙ্কুক গিয়েছে কিচেন রুমে। সুহু পরোটা বানাচ্ছে। সুগা গতকাল রাতে বলেছে মাংস দিয়ে পরোটা খাবে। জাঙ্কুক বলল চুলায় ডিম সিদ্ধ বসাতে, সেই সাথে দুধটাও জাল দিতে বলে এসেছে। ভাইয়া? তের অবস্থা কি এখন? এই তো, জ্বরটা নেই, শরীরটা এখনো দুর্বল, তবে রাগটা কমাও। যখন তখন এভাবে খেপে যাওয়ার মানে হয় না। মেজাজ অতিরিক্ত খারাপ হয়ে গিয়েছিল। ওকে এখানে এনে বলেছে এটা ওর সংসার, সংসার ফেলে চলে গেল কেন? ছোট একটা মেয়ে, বাবার কথাগুলো মেনে নিতে পারেনি। তাছাড়া ওর মনেও হয়তো এই কথাগুলো বারবার ঘুরে ও কোন জায়গা থেকে এসেছে, তোমার ফ্যামিলি স্ট্যাটাসের সাথে যায় না, তাই বাবার কথাগুলো খুব গায়ে লেগেছে ওর। রিয়েক্ট একটু বেশি করে ফেলেছি। মাথা ঠিক থাকে না, বুঝলি? জানি ঠিক থাকে না, তাই বলে এতটাও রিয়েক্ট করা ঠিক না। মাথাটা ঠান্ডা করতে চাই, কিন্তু হয় না। কখনো ট্রাই করেছে বলে মনে তো হয় না। ওনাকে কিচ্ছু বলবেন না, উনি খুব ভালো মানুষ। কথা বলতে বলতে ডাইনিং রুমের দিকে আসছে তে। ভালোবাসা কত? এত বড় ধোলাই কেউ বলছে উনি খুব ভালো মানুষ। ভালোই তো, ভালোকে ভালো বলবো না? বুঝলি সুগা, যে আমাকে ভালোবাসবে সে আমার ভালোকেও ভালোবাসবে, মন্দকেও ভালোবাসবে। আমি একটা খারাপ কাজ করলেও বুঝার চেষ্টা করবে আমি কেন খারাপ কাজটা করলাম। অফিসে যাবেন বলে তৈরি হচ্ছেন নামজন। খাটে হেলান দিয়ে শুয়ে আছে জাঙ্কুকের মা জিন। ফোনে খুব মনোযোগ সহকারে কিছু একটা দেখছেন তিনি। কয়েক সেকেন্ড পর নামজনের দিকে হাতে থাকা ফোনটা এগিয়ে দিয়ে বললেন, নামজন দেখো তো একটু। কি দেখবো? ফোনটা হাতে নাও আগে। কিছুটা বিরক্ত হলেন নামজন। অফিসে যাওয়ার সময় হলে এই মহিলার এটা সেটা দেখাতে হয়, না দেখলেও বিপদ ঝগড়া বাঁধিয়ে ফেলবে। বাধ্য হয়ে ফোন হাতে নিলেন তিনি। একটা মেয়ের ছবি, চেহারা তেমন ভালো না, তবে বেশ স্মার্ট। স্মার্টনেসের আড়ালে চেহারার কমতিগুলো আড়াল হয়ে গেছে। সব মিলিয়ে ভালোই। কে এটা? জাঙ্কুকের জন্য দেখেছি, আমার বান্ধবীর ভাইয়ের মেয়ে। ভালো না? মোবাইলটা খাটের উপর রেখে আবার অফিসে যাওয়ার জন্য তৈরি হওয়ার কাজে লেগে পড়লেন। কোনো উত্তর দিচ্ছেন না। নামজন কিছু একটা জানতে চেয়েছি আমি, উত্তর দিচ্ছ না কেন? কি বলবো? কেমন লেগেছে? জাঙ্কুক বিয়ে করে ফেলেছে। তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসলেন জিন। মনে হলো মাথায় বাজ পড়েছে তার। ঠিকঠাক শুনেছে কিনা সেটা জানার জন্য আবার নামজনকে জিজ্ঞেস করলেন, কে বিয়ে করেছে? জাঙ্কুক। কাকে? একজনের সাথে অ্যাফেয়ার ছিল। তুমি জানতে সব? হ্যাঁ। আমাকে বলার প্রয়োজনও মনে করলে না? বললে কি হতো? কি হতো মানে? আমি কেউ না? সেটা তুমি তোমার ছেলের সাথে বুঝে নাও। তোমার ছেলে কেন তোমাকে জানায়নি সেই যুক্তি ও ভালো জানে।
তুমি কেন বলনি? বিয়ে তো আমি করিনি, করেছে জাঙ্কুক। ওর বিয়ের খবর ও না বললে আমি বলার কে? নামচিনের এ ধরনের অযৌক্তিক কথাবার্তা বরাবরই অসহ্য লাগে জিনের। এই লোকটাকে অসহ্য লাগে। ছেলেগুলোও হয়েছে এই লোকের মতো, বিশেষ করে বড়টা চরম বেয়াদব। আজকাল তো সে মা বলে ডাকাই ছেড়ে দিয়েছে। বিয়ে করেছে সেটা তো অ্যাটলিস্ট বলতে পারতো। বাসা থেকে বেরিয়ে এসেছেন নামচুন। আর 10 মিনিট বাদে জাঙ্কুকে কল করবে জিন। তুমুল ঝগড়া হবে মা ছেলের মধ্যে। বাবাকে যেভাবে উত্তর দিয়েছে ঠিক সেভাবে মাকে উত্তর দিয়ে দিবে। একদম গা জ্বালানো উত্তর। ভাবতেই পৈশাচিক আনন্দ পাচ্ছেন নামচুন। ছেলের উত্তর পেয়ে নিজে পুরো একটা দিন জ্বলেছেন। এবার না হয় জিনও একটু জ্বলুক। আজ অফিস যাবে না জাঙ্কুক, এই অসুস্থ। অসুস্থ বউকে ঘরে ফেলে অফিসে যাওয়ার মানুষ না সে। সারাদিন বউয়ের আগে পিছে ঘুরেই সময় কাটাবে। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে তে আর সোগা। ফোনে একটু জরুরি কথা বলার আছে, এটা বলে সেখান থেকে সরে বেডরুমে এসে দরজা আটকালো জাঙ্কুক। জেহবের নাম্বারে ডায়াল করছে সে। জি স্যার। কায়ের কথা মনে আছে? ওই যে সোনারগাঁও থেকে সেই ছেলেটা। হ্যাঁ জি স্যার, আছে তো। নাম্বার আছে ওর? আছে। এসএমএস করো তো একটু। এক্ষুনি করছি স্যার। জেহবের কলটা কাটতেই জাঙ্কুকের মায়ের কল চলে এলো। সামান্য ভ্রু কুচকালো জাঙ্কুক। খুব বেশি প্রয়োজন ছাড়া তো উনি ফোন করেন না। নিশ্চয়ই কোনো প্রয়োজন পড়েছে তাই ফোন করেছে। হ্যালো, ভালো আছো জাঙ্কুক? হ্যাঁ আছি, তুমি ভালো আছো? এই তো। তারপর খবর কি তোমার? দিনকাল কেমন যাচ্ছে? হঠাৎ আমার দিনকালের খবর নিচ্ছ? নিতে পারি না বুঝি? কখনো তো নাওনি, এজন্য একটু অবাক হলাম আর কি। বউ কেমন আছে? ওহ বুঝেছি, আসল কথা হচ্ছে বউয়ের কথা বিস্তারিত জানার জন্য কল করেছো। দিনকাল কেমন যাচ্ছে সেটা জানার জন্য না। আমি তো বলি কি ব্যাপার, হঠাৎ আমার মায়ের কি হলো? ফোন দিয়ে জাঙ্কুকের খোঁজ নিচ্ছে। সবসময় রুডলি কথা বলাটা কি জরুরি? আমি এমনই, ছোট থেকেই এমন। সমস্যা হচ্ছে ছোট থেকে তুমি তো আমাকে বড় করোনি, আমার সাথে তেমন একটা মিশেও দেখোনি, তাই আমার কথার ধরন তোমার কাছে বাজে মনে হয়। বিয়েটা করেছো আমাকে জানালে না কেন? জানালে কি হতো? কি হতো মানে? আমি কি কেউ না? কখনো কেউ ছিলে নাকি? তুমি বুঝতে পারছো জাঙ্কুক, তুমি এভাবে বিয়ে করে সংসারদারি শুরু করে ফেলেছো। এখানকার লোকজন জানাজানি হলে কি পরিমাণ সমালোচনা হবে? হ্যাঁ জানি। একটা ঘটনা নিয়ে সোসাইটির মানুষরা কতটুকু সমালোচনা করতে পারে তা আমার চেয়ে ভালো আর কে জানে। তোমার আর বাবার পরকীয়া নিয়ে তো কম সমালোচনা শুনিনি। বলতে পারো সমালোচনা শুনতে শুনতে বড় হয়েছি। আর আমি তেকে বিয়ে করেছি, পরকীয়া করছি না। আমাদেরকে নিয়ে যেটা হবে সেটা হলো আলোচনা, সমালোচনা না। তোমার আমার কি সম্পর্ক ভুলে গেছো? না ভুলিনি তো। তাহলে এসব ব্যাপার নিয়ে কথা কেন বলছো? খুব গায়ে লাগছে? বেয়াদবির শেষ সীমানায় পৌঁছে গেছো। সেটা তো কবেই পৌঁছেছি। হ্যাঁ জানি, খুব ভালো করেই জানি যে তুমি কতটা বেয়াদব। জেনে শুনে কেন এসেছো আমার সাথে কথা বলতে? নিজের সন্তানের কাছ থেকে জুতার বাড়ি খেতে ইচ্ছা হচ্ছিল, তাই তোমাকে ফোন করে জুতার বাড়ি খেলাম। সন্তান সন্তান করো না তো, তোমার মুখে সন্তান শব্দটা মানায় না। তুমি দুই ছেলের মা, সেই কথা একটা সময় বলতে লজ্জা পেতে। এমনও সময় গেছে দূরে কোথাও বেড়াতে গেলে তুমি আমাকে আর সুগাকে তুমি বোনের ছেলে বলে পরিচয় করিয়েছো। ওগুলো জাস্ট ফান ছিল। ফান ছিল না কি ছিল সেগুলো বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছিল। তুমি তোমার ওয়াইফের সামনে এসব বলছো? হ্যাঁ বলছি, বউকে আগে ভাগেই সব জানিয়ে রেখেছি। প্রেম করা তো এখনো ছাড়োনি। চট্টগ্রামে কোন পার্টিতে গেলেই তো তোমার আর বাবার পরকীয়া নিয়ে কানাঘোষা চলে। সেসব আমার বউয়ের কান পর্যন্ত আসতে কতদিন, তাই আগে ভাগেই বউকে শুনিয়ে রাখছি। শুনো, যত পারো বাপ মায়ের বেইজ্জতি করো। অমানুষ হয়েছে একটা। ন্যূনতম রেসপেক্ট আমরা কেউ তোমার কাছ থেকে পাই না। এখন এসব বউকে শুনিয়ে একেও বেয়াদব বানাচ্ছ। আজ তুমি বেয়াদবি করছো, কাল থেকে তোমার বউও যোগ হবে তোমার সাথে। দুইজন মিলেমিশে আমাদের ইনসাল্ট করো, বেয়াদব কোথাকার। শেষের কথাগুলো প্রচণ্ড চিৎকার করে বললেন জিন। পুরো শরীরে মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। রাগে পুরো শরীর কাঁপছে। ছেলের অপমানের কথা নামজনকে জানানোর জন্য কল করেছেন। ফোনের স্ক্রিনে জিনের নাম দেখে মিটমিটিয়ে হাসছেন নামজন। গায়ে জ্বালা উঠেছে জিনের। ভুলেও কল রিসিভ করা যাবে না, আর নয়তো বিষ ছাড়বে ওনার ওপর। বিষটা ঝেড়ে ফেললে তো জিনের গায়ের জ্বালা মিটে যাবে। কোনো মতেই মিটতে দেওয়া যাবে না। নিজের জ্বালায় নিজেই নিয়ে ঘুরেছেন পুরো একটা দিন। কাউকে সেই যন্ত্রণার কথা বলতে পারেননি। জিনকেও সেই সুযোগ দেবেন না। যেমন উনি জ্বলেছেন তেমনই জিনকেও জ্বলতে হবে। মায়ের কলটা কাটার পর স্ক্রিনে দেখলো জেহবের নম্বর থেকে মেসেজ এসেছে। কায়ের ফোন নাম্বারটা এসএমএস করেছে জেহব। নম্বরটায় কল করলো জাঙ্কুক। 4 বার রিং হওয়ার পর রিসিভ করলো কায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো কাই? এই তো ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ। তারপর দিনকাল কেমন যায়? আপনার দোয়ায় যাচ্ছে ভাই। হঠাৎ আমাকে স্মরণ করলেন যে? কোনো দরকার? একটা কাজ করে দিতে হবে। কি কাজ? জানি ওসব ছেড়ে দিয়েছো, তবু আমার রিকোয়েস্টে কাজটা করে দিতেই হবে। তোমাকে ছাড়া বিশ্বস্ত কাউকে পাচ্ছি না।
আরে ভাই, আপনার সাথে আমার হিসাব আলাদা। আপনি শুধু বলেন কি করতে হবে। একটাকে তুলে আনতে হবে আমার বাসায়, আটকে রাখবে 2 দিন, সারা রাত টর্চার করবে। খবরদার মেজর ইনজুরির যেন না হয়, কিন্তু মরণের ভয় এমনভাবে ভেতরে ঢুকাবে যাতে তে নামের কেউ এই পৃথিবীতে আছে সেটা ভুলে যায়। আর ওর কাছে কয়েকটা ভিডিও ক্লিপ আছে, কোথায় কোথায় রাখা আছে জানি না। ওর কাছ থেকে ওর বাসার চাবি নিয়ে ল্যাপটপ, পেন ড্রাইভ, মেমোরি কার্ড যা পাও সব নিয়ে আসবে, একটাও যেন বাদ না যায়। তে কে ভাই? আমার ওয়াইফ। ও, ভাবির সাথে ওনার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, আগে অ্যাফেয়ার ছিল, এখন আমার ওয়াইফকে কন্টিনিউ ব্ল্যাকমেইল করছে। যা তো অবস্থা, মজা লাগছে না এই ছেলের তামাশা। এটার একটা দফা রফা করা জরুরি। বুঝেছি ভাই, কাজ হয়ে যাবে। কিভাবে কি করবে সামনাসামনি দেখা করে ডিটেলসে বলবো, ঠিক আছে? জি ভাই, কবে আসবো? আগামীকাল সন্ধ্যার পর আসো। আচ্ছা। মাথা থেকে অর্ধেক চিন্তা দূর হয়েছে, বাকি কাজটা হয়ে গেলে এরপর দূর হবে। উফ, কোথাকার বোগাম, মাথাটা হ্যাং করে দিচ্ছে একদম। সামনে পেলে একটা হলেও দাঁত ভাঙবে এই ব্যাটার। কামড়ানোর সব চিরতরে মিটবে এবার। বিকেলের দিকে তেকে নিয়ে শপিং করতে এসেছে জাঙ্কুক। কোনো কিছু না দিয়ে বিয়ে করেছে ওকে। ব্যাপারটা মনের মধ্যে বারবার খচখচ করাচ্ছিল জাঙ্কুকের। তাই ওকে নিয়ে এসেছে কিছু গোল্ডের জুয়েলারি আর শাড়ি কিনে দেওয়ার জন্য। শাড়ি কেনার পালা শেষ করে স্বর্ণের দোকানে গলার নেকলেস দেখছে ওরা। গলায় নেকলেস ট্রায়াল দিয়ে দেখছে তে। জাঙ্কুক খুব মনোযোগ দিয়ে দের গলার দিকে তাকিয়ে দেখছে। অপর পাশের দোকানে দাঁড়িয়েছে লিসা। জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে ও। কত মনোযোগ দিয়ে তেকে দেখছে মানুষটা। তের গলায় স্পর্শ করছে কিছুক্ষণ পরপর। একটার পর একটা নেকলেস পাল্টে যাচ্ছে তে। কোনোটাই জাঙ্কুকের পছন্দ হচ্ছে না। নিজের বউয়ের কোনো জিনিস কেনার ব্যাপারে জাঙ্কুক কতটা যত্নশীল সেটা দেখতেই পারছে লিসা। এতটা ভালোবাসে তেকে। কান্নাটা বহু কষ্টে চেপে রেখেছে লিসা। কঠোরালের ঠিক মাঝখানটাতে তীব্র চাপ অনুভব করছে সে। তের জন্য এক সেট গহনা কিনে দোকান থেকে বেরিয়ে এলো ওরা। কসমেটিক্স শপ থেকে কিছু কসমেটিক্স আর জুতার দোকান থেকে জুতা কিনে ফুড কোর্টে বসেছে খাওয়ার জন্য। এতক্ষণ লিসা ওদের পিছন পিছন ঘুরছে। দূর থেকে দুজনকে দেখেছে। তেকে নিয়ে জাঙ্কুক বেশ সুখে আছে। তের দিকে জাঙ্কুকের তাকিয়ে থাকা, তের কাঁধ জড়িয়ে হাঁটা, জাঙ্কুকের হাসি, প্রতিটা ব্যাপার খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করেছে লিসা। এই ব্যাপারগুলো লিসাকে প্রতি সেকেন্ডে জানান দিচ্ছিল জাঙ্কুক কতটা সুখী। জাঙ্কুকের সাথে প্রেম চলাকালীন সময় কখনো জাঙ্কুককে এভাবে হেসে হেসে কথা বলতে দেখেনি। ওর দিকে এভাবে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েও থাকতে দেখেনি। তাকিয়ে থাকতো না ঠিক তা না, ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। তবে তের ব্যাপারটা আলাদা। জাঙ্কুকের চোখের ভাষা পাল্টে যায় তের দিকে তাকালে। মনে হয় যেন সমস্ত ভালোবাসা ওই দুই চোখের মাঝে ভিড় জমাচ্ছে। আর তে, চেহারা থেকে বাচ্চা ভাবটা এখনো কেটে ওঠেনি। আদুরে একটা ভাব আছে চেহারার মাঝে। হাসিও বাচ্চাদের মতোই খিলখিল শব্দ করে। প্রচণ্ড বাধ্য স্বভাবের বউ। জাঙ্কুক যা পছন্দ করে কিনে দিয়েছে তাই চুপচাপ নিয়েছে। নিজের পছন্দ প্রকাশ করতে দেখেনি ওকে। জাঙ্কুক যা পছন্দ করে দেখাচ্ছে তাতেই মাথা নেড়ে সায় দিচ্ছে। বোধহয় জাঙ্কুক এমন একটা বইয়ের শখ করছিল। আজ ওদেরকে দেখার আগ পর্যন্ত জাঙ্কুকের প্রতি ভীষণ ক্ষোভ কাজ করছিল মনের ভিতর। কিভাবে পারলো জাঙ্কুক ওকে ভুলে যেতে? ভালোবাসায় কি কমতি ছিল? কিন্তু এখন মনে হচ্ছে কমতি সত্যিই ছিল। জাঙ্কুক যেভাবে আশা করেছিল সেভাবে হয়তো ও জাঙ্কুককে ভালোবাসতে পারেনি। আজ সকালে ইনো তো বলে গেল তে স্বামী সংসার আগলে রাখতে জানে। এই গুণটা তো ওর মাঝে নেই। শুধু ভালোবাসাতে কি হয়? ভালোবেসে আগলে রাখতে পারলে তবেই না ভালোবাসার মানুষ আমার বাহুবন্দী হয়ে থাকবে, আমার অস্তিত্বের সাথে মিলেমিশে একাকার হয়ে থাকবে। নিজেকে তুচ্ছ মনে হচ্ছে লিসার। নিজের কমতির কথাগুলো মাথার ভিতর নাড়াচাড়া দিয়ে উঠছে। জাঙ্কুককে ভালোবেসেছে ঠিকই, কিন্তু আগলে রাখতে পারেনি। তাই তো ভালোবাসা ছুটে গিয়ে অন্যের বাহুবন্দী হয়েছে। সেই ভালোবাসা নিজের বাহুবন্দী করার মিথ্যা প্রয়াস চালাতে যে ইনোকে এতগুলো বছর ধরে কষ্ট দিয়ে গিয়েছে। আর সে লাগাতার ভালোবাসি ভালোবাসি বলেই গিয়েছে। পরম যত্নে আগলে রেখেছে। কখনো মানুষটার ভালোবাসায় ডুব দিয়ে গভীরতা মাপতে ইচ্ছে হয়নি লিসার। ডুব দেওয়া থাক দূরের কথা, কোনোদিন পা ভিজিয়ে উষ্ণতাটুকুও মাপতে ইচ্ছে হয়নি ওর। কেন ইচ্ছে হয়নি সেই কারণটা জানে না লিসা। সিদ্ধান্ত নিয়ে নিয়েছে লিসা। আজ মনে হচ্ছে একটাবার ইনোর ভালোবাসায় ডুব দেওয়ার চেষ্টা অন্তত করা উচিত। যে চলে গেছে তাকে আর ফিরিয়ে আনা ঠিক হবে না। সে তার আপন জগৎ নিয়ে দিব্যি আছে। আর যে ওর জীবনে বর্তমান তাকে আগলে ধরাটা হবে সঠিক সিদ্ধান্ত। তবে আগলে তো রেখেছে ইনোই। এখন শুধু লিসার এক ধাপ এগিয়ে ইনোর বাহুবন্দী হওয়া বাকি। গাড়ি নিয়ে সোজা চলে এসেছে ইনোর অফিসে। আজ পর্যন্ত কখনো ইনোর অফিসে আসা হয়নি লিসার, এইবারই প্রথম। নিচতলায় রিসেপশনে ইনোর খোঁজ করতেই রিসেপশনিস্ট বলল, স্যার তো মিটিং রুমে। ওহ, কখন মিটিং শেষ হবে জানেন? ঠিক বলতে পারছি না। আচ্ছা, ওর পার্সোনাল কেবিনটা কোন দিকে? ম্যাম, আপনি এখানে ওয়েট করুন। মিটিং শেষ হলে স্যারের পারমিশন নিয়ে আপনাকে ওনার কেবিনে পাঠানো হবে। আচ্ছা।
সোফায় বসে আছে লিসা, মোবাইলে নিউজ ফিড স্ক্রল করছে, মনোযোগ সেদিকে নেই। ঘোরের মাঝে পড়ে আছে সে। ইনোকে কি বলবে, কিভাবে বলবে, নিজের কমতিগুলো কিভাবে ঢাকবে? 20-22 মিনিট পর মিটিং শেষ করে নিজের রুমের দিকে যাচ্ছিল ইনো। উপর থেকে দেখতে পেল লিসা নিচতলায় বসে আছে। লিসাকে দেখে হতভম্ব হয়ে গেল ইনো। এই মেয়ে এখানে বসে আছে কেন? সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে ইনো। লিসার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করো? ইনোর আওয়াজ পেয়ে মুখ তুলে তাকালো লিসা। মিটিং শেষ তোমার? হ্যাঁ, কিন্তু তুমি এখানে? তোমার জন্য ওয়েট করছিলাম। আমার জন্য? তো এখানে কেন বসে আছো? আমার রুমে চলে যেতে। তোমার রিসেপশনিস্ট বলল তুমি মিটিংয়ে, তাই এখানে বসেছিলাম। তোমার হাজবেন্ডের অফিস এটা, যখন খুশি আমার রুমে চলে আসবে। রায়জি, তুমি ওকে আমার রুমে পাঠাওনি কেন? স্যার, উনি তো আমাকে বলেননি যে উনি আপনার ওয়াইফ। নাই নো, ওর দোষ নেই, আমি ওকে আমার পরিচয় দিইনি। আচ্ছা, তাহলে উপরে আসো। তোমার আর কোনো কাজ আছে? না, তেমন কোনো কাজ নেই। তাহলে বাসায় চলো। কোনো সমস্যা লিসা? কিছু বলার আছে। লিসার মুখ দেখে বোঝা যাচ্ছে সিরিয়াস কিছু ঘটেছে, আর নয়তো এই মেয়ে অফিসে আসার কথাও না। ইনো আর কিছু জিজ্ঞেস না করে লিসাকে নিয়ে বেরিয়ে এলো অফিস থেকে। নিজের বেডরুমে মুখোমুখি বসে আছে লিসা ইনো। প্রচন্ড মনোযোগ আর উৎকণ্ঠা নিয়ে ইনো তাকিয়ে আছে লিসার দিকে। কোত্থেকে কথা শুরু করবে খুঁজে পাচ্ছে না লিসা। অহেতুক নিজের গাল চোখ হাত চুলকাচ্ছে কিছুক্ষণ পর পর। কি না বলতে চেয়েছিলে? তোমার তো শরীর চুলকাচ্ছে না, কেন শুধু শুধু শরীর চুলকাচ্ছ? কিভাবে বুঝলে? তোমার সাথে সংসার করছি বহুদিন, এই সামান্য ব্যাপারটা বুঝবো না? আমাকে এত ভালোবাসো কেন? জানি না তো, আমি খুব পাগলামি করি, তাই না? লিসার কথা শব্দ করে হেসে উঠল ইনো। হ্যাঁ, পাগলামি তো করো, কিন্তু তোমাকে আজকে সুস্থ মনে হচ্ছে। মজা করছো? না, আমি সিরিয়াস। সত্যি একটু অন্যরকম লাগছে তোমাকে, ভালো লাগছে খুব। নিজের হাত বাড়িয়ে ইনোর হাতটা ধরল লিসা। চোখে পানি ছলছল করছে ওর। তোমার কি মন খারাপ লিসা? ইনো, আজকে জাঙ্কুকে দেখেছি তীরের সাথে, অনেকটা সময় নিয়ে ওদের দেখেছি। খুব সুখে আছে জাঙ্কুক, ওর জীবনটা তে গুছিয়ে নিয়েছে। তেকেও প্রচণ্ড ভালোবাসে, ওর চোখ দেখলেই বোঝা যায়। জাঙ্কুকের হাসির আওয়াজ কানে লাগছিল খুব। এভাবে কখনো ওকে হাসতে দেখিনি জানো। তে নিজের ভালোবাসা আদায় করে নিতে জানে। সত্যি ও ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে জানে। এই জন্য মন খারাপ? না, মন খারাপ অন্য কারণে। কি কারণ? নিজেকে খুব হীন মনে হচ্ছে। কেন? আমি খুব খারাপ, খুবই বেশি। ভালো সন্তান হতে পারিনি, ভালো ওয়াইফ হতে পারিনি, ভালো মা হতে পারিনি। কোনো সম্পর্কে মূল্যায়ন আমি করতে জানি না ইনো। সম্পর্কে বিষ ঢেলে ঢেলে একদম শেষ করে ফেলেছি। বাবা মা ভাইয়া কেউ আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। লিনো আমাকে দেখলে যতটা সম্ভব লুকানোর চেষ্টা করে, আমার কাছে ঘেঁষতে চায় না। জাঙ্কুক আমাকে ফেলে চলে গেছে। তোমার ফ্যামিলির মানুষও আমাকে দেখতে পারে না। বাকি আছো শুধুমাত্র তুমি। সবাই আমাকে ফেলে চলে যাচ্ছে, আমি তোমাকেও হারাতে চাই না। ঠোঁট ভেঙে কাঁদতে লাগলো লিসা। খানিকটা সামনে এগিয়ে এসে লিসাকে জড়িয়ে ধরল ইনো। আমি কোথায় যাব? দূরে। যাওয়ার হলে তো অনেক আগেই যেতে পারতাম, গিয়েছি আজ পর্যন্ত। যদি চলে যাও? মরণ ছাড়া কোথাও যাব না। পুরো 25 লাখ টাকা খরচ করে 15 লাখ টাকা দেড়মোহর পরিশোধ করে বিয়ে করেছি। আপনাকে আমি ছাড়ছি না, বহু পরিশ্রম করে টাকা কামাই করে। 40 লাখ টাকা উসুল না করে কি চলে যাব নাকি? ইনোর কথায় ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল লিসার। ইনোর বুক থেকে মাথা তুলে বলল, তুমি না বলেছিলে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে আমাকে? তুমি ডক্টরের কাছে যাবে? যাব, যাওয়াটা দরকার, কালকেই নিয়ে যাব। ইনো, আমি ভালো থাকতে চাই। অবশ্যই থাকবে, তুমি জাস্ট নিজেকে একটু চেঞ্জ করো, দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর আমাদের সম্পর্কটা? মানে? আমি তোমাকে ভালোবাসতে পারি না কেন? তুমি কখনো আমার ভালোবাসাটা রিয়েলাইজ করতে চাও নাই। তোমার মাথায় জাঙ্কুকে পাওয়ার ভূত চেপেছিল এতদিন। আমার ভালোবাসা অনুভব করার মতো সময় তো ছিল না। সরি। সম্পর্কটা কি সুন্দর করা যায় না? অবশ্যই যায়। আমি তো হাত বাড়িয়ে রেখেছি, এখন শুধু তোমার হাতটা আমার হাতের দিকে বাড়িয়ে দেওয়া বাকি। ইনোকে শক্ত করে জড়িয়ে ধরল লিসা। মুখ ফুটে কিছু বলেনি ও। লিসার স্পর্শের গভীরতায় ইনো যতটা বোঝার বুঝে নিয়েছে। 2 দিন পর তেকে নিয়ে সকালের ফ্লাইটে কক্সবাজার গিয়েছে জাঙ্কুক। বাসায় কেউ নেই, কাজের লোক দুটোকে ছুটি দিয়েছে 2 দিনের। ওরা যে যার মতো গ্রামের বাড়ি গিয়েছে। সুগা ওর কোন এক বন্ধুর বাসায় গিয়েছে। জাঙ্কুক ঢাকা ফিরে আসার আগ পর্যন্ত বন্ধুর ওখানেই থাকবে। রাত 1:45। জাঙ্কুকের ফ্ল্যাটের স্টোর রুমে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে বোগামকে। জেনি 10টার দিকে খবর দিয়েছিল ওই পাড়ায় যাওয়ার জন্য। তে অপেক্ষা করছে ওর জন্য। কারা যেন ওই গলির সামনে থেকে ওকে তুলে এনেছে। অন্ধকারে কারো চেহারা দেখতে পায়নি। সরু গলিটার কাছে যেতে 8
9 জন মিলে একটা জটলা পাকালো। কেউ একজন ওর নাকে কাপড় চেপে ধরলো। এরপর আর কিছু মনে নেই। চোখ মেলে নিজেকে আবিষ্কার করলো এই রুমে। ডিম লাইট জ্বলছে বাম পাশের দেয়ালটাতে। দেখে মনে হচ্ছে স্টোর রুম, কিন্তু পুরো রুম ফাঁকা। কয়েকবার চিৎকার করেছে কারো সাহায্য পাবার আশায়, কেউই ওর ডাকে সাড়া দেয়নি। থাই গ্লাসের দরজাটা কেউ খুলছে। একজন পুরুষ মানুষ ছোট একটা বস্তা মতন দেখতে ব্যাগ এনে রুমের ভিতর রেখেছে। মুখটা অর্ধেক ঢেকে রেখেছে, তাই চেহারা বোঝা যাচ্ছে না। অদ্ভুত শব্দ করে হাসছে লোকটা। কিরে শালা, তুই নাকি ইন্দুরে জমের মতো ভয় পাস? নে, আজকে রাতে তোর ইন্দুর দিয়া নাচামু। লোকটা কথাটা বলে ব্যাগের মুখ খুলে দিয়ে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে থাই গ্লাসটা আবার আটকে দিল। বোগাম লোকটার কথা কিছু বুঝে ওঠার আগে ডিম লাইটের আবছা আলোতে দেখতে পেল ব্যাগের ভেতর থেকে একের পর এক ইঁদুর বের হতে শুরু করেছে। শরীর সর্বশক্তি দিয়ে সেখান থেকে ছুটে যাবার চেষ্টা করছে সে। গলা ফাটিয়ে চিৎকার করছে, সরাও এগুলা, আমার সহ্য হয় না, আমাকে যেতে দাও। পুরো রুমে ইঁদুর ছোটাছুটি করছে। 3-4টা ইঁদুর বোগামের শরীরে বেয়ে উঠানামা করছে। ভয়ে পুরো শরীর ঘেমে ভিজে গেছে বোগামের। ফর্সা মুখে রক্ত জমে লাল হয়ে গেছে। গলায় তীব্র ব্যথা হচ্ছে, তবু থেমে নেই, সে চিৎকার করেই যাচ্ছে, আমাকে এখান থেকে বের করো, যা চাও তাই দিব।